স্বাগত আজকের ভোটের ট্রেনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার জন্য আর মাত্র ৮ দিন সময় পাবেন প্রার্থীরা। সব কিছু ঠিক থাকলে ঠিক ৯ দিন পর ১২ ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। নির্বাচন যখন করা নাড়ছে ভোটারদের দুয়ারে, তখন প্রশ্ন উঠছে নির্বাচনী পরিবেশ, নির্বাচনী আইন প্রতিপালন ও নির্বাচন কর্মকর্তাদের ভূমিকা নিয়ে। এমন প্রেক্ষাপটে আজকের ভোটের ট্রেনের আলোচনার বিষয় প্রার্থীদের আচরণ। সঙ্গে আছি আজহার লিমন, অতিথি হয়ে আজকের আলোচনাকে সম্প্রসারিত করবেন জুলাই ঐক্যের একজন সংগঠক। এক ইস্যু নিয়ে যাব আমরা তৃণমূলের কাছে, তবে তার আগে জমজমাট নির্বাচনী প্রচারণার খবর জানতে যাচ্ছি আমাদের সহকর্মী সানির কাছে। সানি যুক্ত হচ্ছেন ঢাকা ৮ আসন থেকে। সানি, আর তো মাত্র 10 দিন, প্রচারণার জন্য সময় হলো 8 দিন। মানে আপনার কাছ থেকে জানতে চাই যে শেষ মুহূর্তে প্রচারে প্রার্থীদের প্রচেষ্টা কি দেখছেন, আর আইন বা নিয়ম মানার ক্ষেত্রে তাদের প্রবণতা কেমন? আজহার, আমি শুরুতেই যদি আইন বা নিয়ম মানার প্রসঙ্গটা উঠাই, আমরা 22 তারিখ থেকে যখন থেকে নির্বাচনী প্রচারণার আসলে আইনগত নিয়মাভাবে শুরু হয়েছে, এরপর থেকে আমরা ছোট ছোট নির্বাচনী নিয়মকানুন ভাঙার প্রবণতা আমরা প্রার্থীদের মাঝে লক্ষ্য করতে পেরেছি। বিশেষ করে যদি বলি যে আচরণবিধিতে নির্বাচনী আইনে লেখা আছে, কিন্তু কোনো জনসাধারণের যে রাস্তাঘাট, সড়ক, মহাসড়ক আটকে কোনো ধরনের জনসভা মিছিল করা যাবে না। তবে এটা কিন্তু অনেকেই এই আইনটাকে বৃদ্ধাঙ্গুলি দেখে তারা এটা করছে। পাশাপাশি কিন্তু দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত কোনো ধরনের বাদ্যযন্ত্র, মাইক, স্পিকার এগুলো ব্যবহার করা যাবে না, সেটাও কিন্তু তারা ভাঙছে। এই জায়গায় কিন্তু কিছু কিছু জায়গায় আমরা যারা রিটার্নিং কর্মকর্তা আছে তারা পদক্ষেপ নিতে শুনেছি, আবার কিছু কিছু জায়গায় রিটার্নিং কর্মকর্তা পদক্ষেপ না নেওয়ার কথাও শুনেছি। এরপরে রঙিন পোস্টার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে রঙিন পোস্টারে কিন্তু নিষেধাজ্ঞা আছে, প্রচারণার ক্ষেত্রে কিন্তু রঙিন পোস্টার ব্যবহার করতে পারবে না প্রার্থীরা, সেটাও কিন্তু আমরা দেখেছি যে প্রার্থীরা সেই রুলসটাও কিন্তু ভেঙেছে। তবে প্রচারণার ক্ষেত্রে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ, অন্য প্রার্থীকে আক্রমণ করে কথা বক্তব্য দেওয়া কিন্তু আচরণবিধিতে নিষেধ আছে। তারপরে এটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি, একে অন্যের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা কিন্তু তারা বলছে। তবে এর মাঝেও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে আজকে আমি সারাদিন ঢাকার 1 থেকে শুরু করে 7 আসন, এর বাইরে কিন্তু 9, 10, 8, 11, 12 এই মানে প্রথম দিকের যে আসনগুলো রয়েছে, আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করেছি। সেখানে দেখেছি কিন্তু প্রার্থীরা তাদের ভোটারদের আস্থা অর্জনে কিন্তু নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদের লিফলেট বিতরণ করছেন। সময় যত ঘনিয়ে আসছে, অর্থাৎ আর মাত্র 8 দিন যেহেতু নির্বাচন প্রচারণার সুযোগ পাবেন প্রার্থীরা, সেই জায়গা কিন্তু তারা কিন্তু অনেকটাই দৌড়ঝাঁপ দিচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে এই যে 6, 7, 8, 9, 10 এই সব আসনগুলোতে কিন্তু নানা সংকট রয়েছে, বিশেষ করে জলাবদ্ধতা সংকট, গ্যাস সংকট, এসব নিরসনে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা যদি নির্বাচিত হতে পারেন, তারা কিন্তু এসব সমস্যা নিরসনে তারা কাজ করবেন বলেও জানা যাচ্ছে। তবে সব ফলাফলই আসলে মিলবে 12ই ফেব্রুয়ারি তারা ভোটাররা কার প্রতিশ্রুতির প্রতি আস্থা পান, এইসব বিষয়গুলো সব ফলাফলই দেখা যাবে। তো আজহার, এই এখন পর্যন্ত সময় যত ঘনিয়ে যাচ্ছে, নির্বাচনের প্রার্থীরা কিন্তু প্রচারণা দৌড়চাপ বাড়িয়ে দিচ্ছে। তো এই ছিল আসলে ঢাকা 8 আসন থেকে বা বিভিন্ন জায়গার সবশেষ খবর আমার কাছে। ধন্যবাদ আপনাকে। গুলিস্তান থেকে ঢাকা 8 আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী সানি মৃধা। আজকের ভোটের ট্রেনে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন জুলাই ঐক্যের সংগঠক প্লাবন তারিক, আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। আমরা আজ কথা বলছি প্রার্থীদের আচরণ নিয়ে। প্রথমে শীর্ষ রাজনৈতিক দলের নেতাদের কিছু বক্তব্যের প্রতিক্রিয়া আপনার কাছ থেকে নেব। নারী ইস্যুতে তারেক রহমান বলেছে যে বিগত স্বৈরাচারীদের মতোই নারী হেনস্থাকারী সেই রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে কীভাবে নির্বাচন বাধাগ্রস্ত করা যায়, বিতর্কিত করা যায়। একটি রাজনৈতিক দল নারীকে ঘরে রাখতে চায়, আইডি হ্যাক নিয়ে মিথ্যাচার করছে। জামাতের আমির শফিকুর রহমান, উনি এই কথার উত্তর এভাবে দিয়েছেন যে কারো পচা কথা শোনার সময় নেই, যারা মাথা গরম করছেন মাথা ঠান্ডা করেন। এহসান মাহবুব জোবায়ের, জামাতের আরেকজন নেতা, উনি বলছেন যে ভোটের দিনে নারীদের হিজাব খুলে দেখা হবে সে নারী নাকি পুরুষ। একটি দল নারীদের ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে এমন হুমকি দিচ্ছে। আপনার কাছে প্রশ্ন হলো যে এই ভোটে কি নারী প্রধান ফ্যাক্টর হয়ে উঠছে কিনা, আর দুই দল থেকে এরকম নারী অবমাননা, নারীর উপর হেনস্থার অভিযোগটা আসছে, মানে নারীদের উপর এই প্রার্থীদের আচরণটা কেমন দেখছেন? নারীরা কি এই আচরণে ভোট কেন্দ্রে যেতে উৎসাহিত বোধ করবে নাকি ভয়টয় পাবে? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই শোতে আহ্বান জানার জন্য। আমার কাছে যেটা মনে হয়, আমরা জুলাই বিপ্লব করেছি একটা সমাজে সাম্য প্রতিষ্ঠা যাতে হয়, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের বিষয় দেখছি যে নারীদেরকে একটা পলিটিক্যাল টুলস হিসেবে ব্যবহার করছে সবাই। এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে নারীরা
সবসময় কিন্তু রাজনৈতিক হাতিয়ার হিসেবেই ব্যবহৃত হয়েছে। যে পার্টি ক্ষমতা আসুক, আমরা আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি, আবার এখন জামাতের সাথে এক ধরনের অনেক কথাবার্তাই হচ্ছে। আমরা সবচেয়ে বেশি আশঙ্কা যেটা করছি সেটি হচ্ছে যে ভোটের প্রচারণার পর থেকে এখন পর্যন্ত প্রায় 16 জায়গায় নারী নিপীড়নের মতো ঘটনা ঘটেছে। আমরা আশঙ্কা করছি যে শুধু নারী নিপীড়ন নয়, যে একটা পলিটিক্যাল টেনশন এটা বিএনপি এবং জামাতের মধ্যে তৈরি হয়েছে। এটা হচ্ছে আমাদের আসল কনসার্ন। আমরা জুলাই ঐক্য আমাদের জায়গা থেকে আমরা চেয়েছিলাম যে একটা সাম্য একটা পরিবেশ হবে যেখানে সবাই সহাবস্থান থাকবে, কিন্তু যতই আমরা ইলেকশনকে সামনে দেখছি ততই বেশি এই পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত বেড়ে যাচ্ছে। ইভেন গত 2 মাসে আমরা দেখেছি যে প্রায় 12টা খুনের মতো ঘটনা ঘটেছে। কোনোটা বিএনপি দ্বন্দ্বে, কোনোটা বিএনপি জামাত দ্বন্দ্বে, আবার কোনো দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে হয়েছে। তো এই জায়গাগুলো হচ্ছে আমাদের জন্য ম্যাসিভ কনসার্নিং, শুধু নারী ইস্যু নয়। হ্যাঁ, নারী ইস্যুতে কেন্দ্র করে নারী ইস্যুটা এমনভাবে আমরা দেখছি যে নারীরা প্রচারণা চালাচ্ছেন, আমরা খুব ভালোভাবে দেখছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আসছে, মিডিয়াতে এসেছে। তো সেই জায়গা থেকে নারী নিপীড়নের বেশ কিছু ঘটনা আমরা দেখেছি। তার জায়গা থেকে আবার জামাতের আমিরের একটা টুইটারের পোস্ট আমরা দেখলাম, এটা নিয়ে অনেক ধরনের তর্ক বিতর্ক হলো। তো এটার মাধ্যমে মূল যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে নারীকে সেই নির্বাচনের ভোটের মাঠে ট্রাম্প কার্ড হিসেবে দুই দল ব্যবহার করতে চাচ্ছে। তো এই জায়গায় হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি কনসার্ন। এই যে আপনি বললেন যে নারী ইস্যুই প্রধান ইস্যু না, তার মানে স্পষ্ট যে দুই দল দুই মেরুতে চলে যাচ্ছে। এটা কি নির্বাচন একটা স্বাভাবিক আচরণ, নাকি এর পেছনে আসলে কারণটা কি? যদি দুই দল এমন হয় যে এটা নির্বাচনের স্বাভাবিক আচরণ হয়, আমরা সাধারণত যে স্মার্ট পলিটিক্স ডেমোক্রেসি যেটা দেখি যে ইউএসএতে বা অন্যান্য জায়গাগুলোতে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, সেখানে পলিটিক্যাল টেনশন হয়, একটা ডায়ালগ হয়, সেই ডায়ালগে অপোজিশনদের মধ্যে ডায়লগ শুনে সাধারণ মানুষ হাততালি দেয়। বাট এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই ডায়লগ করার মতো পরিবেশ কিন্তু নাই। আমরা যে শেরপুরের ঘটনায় দেখলাম যে প্রশাসন একটা চমৎকার আয়োজন করেছিল, কিন্তু বাট দুই দলের নেতাকর্মীদের এমন একটা সংঘর্ষ হলো যে তারা কিন্তু একজন মারা গেল। তো এই জিনিসগুলো তো আমাদের জন্য আসলে খুবই ক্ষতিকর। এবং আমার কাছে মনে হয় এই আয়োজনগুলো মানে এখন নির্বাচন কমিশনের নির্দেশনা আছে, প্রতিটি সংসদীয় আসনেই হয়তো হবে। এবং জুলাই অভ্যুত্থানের পর আশা করা হয়েছিল যে সংলাপ বা এই জাতীয় ব্যাপারগুলো, এই জাতীয় সংস্কৃতিগুলো চলতে থাকবে। আপনি সঙ্গে থাকুন, একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, যাচ্ছি বিরতিতে, সঙ্গে থাকুন আপনিও। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আমরা আবার ফিরব প্রার্থীদের আচরণ শিরোনামের আলোচনায়। তবে তার আগে জেনে নেব মাঠের পরিস্থিতি। ঢাকা 18 আসন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদ বিন নূর। চলে যাচ্ছি তার কাছে। ফরহাদ, আপনি তো সারাদিন ঢাকার বিভিন্ন আসন ঘুরলেন, জানতে চাই যে এই শেষ মুহূর্তে এসে পরিচালনার পরিস্থিতি কেমন দেখছেন, আর এই প্রার্থীদের আচার আচরণটা কেমন দেখলেন ভোটের মাঠে? আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি ঢাকা 18 আসনে, যেটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বেশ কিছু ওয়ার্ড নিয়ে গঠিত। বিশেষ করে এই উত্তরের বিভিন্ন সেক্টর, উত্তরখান, দক্ষিণখান সব মিলিয়ে এই আসনটি গঠিত। তো আমরা এখানে দেখছি যিনি এই মুহূর্তে এনসিপির যিনি প্রার্থী আবিদুল ইসলাম আরিফ, আরিফুল ইসলাম আদিব, তিনি এই আসনে এই মুহূর্তে প্রচারণা চালাচ্ছেন। এখানে উত্তরে 11 নম্বর সেক্টরের যে মসজিদ রয়েছে সেখানে নামাজ শেষে তিনি প্রচারণার কাজ চালাচ্ছেন। এবং আমরা প্রার্থীদেরকে মূলত যেটি দেখেছি, প্রার্থীরা তারা দাঁড়িয়ে যাচ্ছেন এবং তারা তাদের প্রতিশ্রুতিগুলি দিচ্ছেন। এবং যারা যেই আসনের প্রার্থী, সেই আসনের সেই এলাকার নানা রকম সংকট সমস্যা, বিশেষ করে মাদক, তারপরে রাস্তাঘাট থেকে শুরু করে ড্রেনেজ সিস্টেম, নানা রকম যে সংকটগুলো রয়েছে সেই সংকটগুলোর ব্যাপারে কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা ভোট চাইছেন। একই সঙ্গে এখানে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন আসনে আমরা প্রার্থীদেরকে কিন্তু একে অপরের বিরুদ্ধে কিন্তু আচরণ বিধি লঙ্ঘনেরও নানা রকম অভিযোগ দেখেছি। যেমন আমরা এই আসনের কথা যদি বলি, আমরা এই আসনে একটু আগে প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে কেউ এখানে এখনো রঙিন পেপার, রঙিন পোস্টার তারা বিভিন্ন জায়গায় দিয়ে রেখেছে, যেগুলো সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন। এবং অনেকেই নির্ধারিত সময়ের পরেও কিন্তু তারা এই
প্রচার প্রচারণা কিন্তু চালাচ্ছেন। তো নির্বাচন কমিশনকে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ দিচ্ছে এবং তারা এও বলছে যে নির্বাচন কমিশনকে নানা রকম অভিযোগ দেওয়ার পরেও ঠিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এরকম অভিযোগও কিন্তু তারা দিচ্ছেন। তো লিমন, এই ছিল আমার কাছে ঢাকা 18 আসন থেকে সবশেষ তথ্য। আজকে ভোটের ট্রেনে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন জুলাই ঐক্যের সংগঠক প্লাবন তারিক। আপনার কাছে আরেকবার আসলাম। এই পর্বের আলোচনার আগে আমরা টিআইবির একটা রিপোর্টের কিছু তথ্য দিয়ে শুরু করতে চাই। 2024 থেকে 2025-এর ডিসেম্বর পর্যন্ত 17 মাসের একটা জরিপ করেছে, রিপোর্ট বের করেছে টিআইবি। সেখানে দেখেছে যে 600 রাজনৈতিক ঘটনায় 158 জন মানুষ বা রাজনৈতিক কর্মী তারা নিহত হয়েছে, আহত 7,000-এর বেশি। এই সহিংসতার একটা পরিসংখ্যান দিয়েছে টিআইবি, তাতে দেখেছে যে এই সহিংসতার সঙ্গে সবচেয়ে বেশি জড়িত বিএনপি 91.7, আওয়ামী লীগ জড়িত 20.7, এনসিপি 1.2 এবং জামাতে ইসলামীও 5% বেশি ঘটনায় জড়িত আছে। আপনার কাছে মানে প্রশ্ন হলো যে এই যে জুলাই পরবর্তী যে আকাঙ্ক্ষা বা যেটি মনে করা হচ্ছিল তার সঙ্গে কি এই চিত্রগুলো যাচ্ছে? মানে এত বেশি সহিংসতা, 158 জন মানুষ নিহত হলো এবং মনে করা হচ্ছে যে ইলেকশনটা কেমন হবে, এরকম অনেকের শঙ্কা হচ্ছে। দেখুন, এই বিষয়টা নিয়ে আসলে আমরা উদ্বিগ্ন। আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি করেছি এটা নিয়ে। গত কয়েকদিন আগেও আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম এবং নির্বাচন কমিশনের সচিবকে আমরা জানিয়েছি কনসার্নগুলো, যে নির্বাচনকে কেন্দ্র করে এই সংঘর্ষগুলো বাড়ছে। বিশেষ করে দেখা যাচ্ছে যে একদম রুট লেভেলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের কনফ্লিক্ট বিরাজ করছে, যেটা আমাদের জন্য খুবই আশঙ্কাজনক। এবং আমরা মনে করছি যে এই জায়গায় নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে সেটা সন্দিহান। কারণ শেরপুরের ঘটনাকে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে এই ঘটনাটা প্রশাসন ডেকেছে, প্রশাসন ডাকার পরে শুরু হয়েছে একটা হাতাহাতি নিয়ে। তো সেই জিনিসটাকে প্রশাসন হ্যান্ডেল করতে পারলো না, সেটা গড়ালো একদম চূড়ান্ত সংঘর্ষে গড়ালো এবং খুনও হলো। তো এটা আসলে ভোটের মাঠে কি হবে এটা নিয়ে আসলে আমরা উদ্বিগ্ন এবং এই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকে বলেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও বলেছি যে অবিলম্বে যাতে বলছে তো অনেকেই, রাজনৈতিক পক্ষগুলোও বলছে। তারেক রহমান বলেছে যে এটার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। জামাতও বলছে তদন্তটা কেন হচ্ছে না, বিচার কেন হচ্ছে না? মানে এটা কি আইনের দুর্বলতা? কমিশন মানে মনে হচ্ছে যে কমিশন নেই। অনেকেই কিন্তু কমিশনের সমালোচনা করছেন যে কমিশন কি ঘুমিয়ে আছে, তাহলে তারা কেমন ইলেকশনে অনুষ্ঠান করবে? দেখুন, এটা শুধু আমার নয়, এটা সারা বাংলাদেশের মানুষের প্রশ্ন। কারণ আসলেই এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের উচ্চ পর্যায়ে যারা বসে আছেন তারা আসলেই এই ব্যাপারে তাদের সদিচ্ছা আছে কিনা সেই বিষয়ে আমাদের সন্দেহ হয়। কারণ এই যে বর্তমানে যারা কর্মকর্তা আছেন, সচিব আছেন বা মাঠ পর্যায়ে যারা কর্মী আছেন বা পুলিশ প্রশাসনে যারা নেতৃত্ব দিচ্ছেন এখন, তারা কিন্তু বেশিরভাগই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে কিন্তু তারা নিয়োগ পেয়েছেন, প্রমোশন পেয়েছেন। তো এই বিপ্লবের পরে তারা এই প্রশাসনকে একটা নিউট্রাল ভোট উপহার দিবেন এটা আমাদের কাছে মনে হচ্ছে না। ঠিক আছে, কর্মকর্তারা না হলে ফ্যাসিস্ট, কিন্তু এই যে বিএনপি বা জামাত তারা সংঘর্ষে কেন জড়াচ্ছে? তারা তো বুত্থানের মানে মিত্র বলা যায়। আচ্ছা, আমরা আমাদের জায়গা থেকে উভয় পক্ষকেই আমরা আহ্বান জানিয়েছি যে তারা যাতে পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে নির্বাচনের মাঠে তারা যার দায়িত্ব পালন করেন। কারণ তারা যদি ফেল করে তাহলে কিন্তু তৃতীয় বা চতুর্থ কোনো শক্তি এসে এই বাংলাদেশ নেতৃত্ব দেবে, সেই অপশন কিন্তু আমাদের হাতে নেই। অলরেডি কিন্তু ফ্যাসিস্ট শক্তি শেখ হাসিনা চলে গেছে। একসময় দ্বিদলীয় বৃত্তে বিএনপি আওয়ামী লীগ ছিল, এখন দ্বিদলীয় বৃত্তের জায়গায় জামাত এবং আওয়ামী লীগ এসেছে, বিএনপি এসেছে। তো সেই জায়গায় আমরা মনে করি যে আবার যদি কোনো ধরনের ডিজাস্টার হয়, কোনো ধরনের সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা জাতি হিসেবে অনেক বেশি পিছিয়ে যাব। এই জন্য আমরা উভয় দলের দায়িত্বশীল নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাবো যে যতই আপনাদের মধ্যে কনফ্লিক্ট থাকুক না কেন, এটা যাতে আপনাদের নিজেদের মধ্যে থাকে, সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আমরা আজকে কথা বলছি তো প্রার্থীদের আচরণ, মানে আপনার কি মনে হয় গণঅভ্যুত্থান পরবর্তী মানুষের যে মেজাজ, প্রার্থীরা কেমন আচরণ করছে এটা কি দেখবে ভোটের সময়? দেখুন, আমরা প্রতিদিনই পত্রপত্রিকায় বিভিন্ন প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের খবর পাচ্ছি এবং এটা তারা ডোন্ট কেয়ার, কোনো কিছু মনেই করছে না। নির্বাচন কমিশনে এক পক্ষ যদি অভিযোগ দেয় আর এক পক্ষ এসে তারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সেটা সমাধান করে ফেলছে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনে একাধিকবার অভিযোগ কেউ করলেও অনেক সময় স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করছে বা অন্যরা করছে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে এক প্রকার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তারা সেটাকে ওভারকাম করে ফেলছে। এখানে দৃশ্যত কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখছি না। এই জন্য আমরা আসলে উদ্বিগ্ন। জি, তারিক, প্লাবন, আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই ভোটে ট্রেনে সশরীরে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, যাচ্ছি এই পর্যায়ে আরেকটি বিরতিতে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন, আপনার সঙ্গে আছে আমি আজহার লিমন। দর্শক, প্রার্থীদের আচরণ এই ইস্যুকে আমরা এখন তৃণমূল নিয়ে যেতে চাই। আমাদের সঙ্গে সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির। আপনার মাধ্যমে জানতে চাই আপনার সঙ্গে যারা প্রার্থী আছেন
যারা ভোটার আছেন তারা যে আচরণটা প্রত্যাশা করেন প্রার্থীদের কাছ থেকে, সেটা তারা করছেন কিনা ভোটারদের সঙ্গে? লিমন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা 19 সাভার আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। দিনরাত কিন্তু প্রার্থীরা তাদের প্রচারণা চালাচ্ছে। আমার সাথে এই মুহূর্তে রয়েছে, আমার ডানে রয়েছে গণ অধিকার পরিষদের অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ, এবং আমার বামে রয়েছেন 11 দলীয় জোটের প্রার্থী দিলশান আরা পারুল। আমরা তাদের কাছে একটু জানতে চাইবো যে ধরনের আচরণবিধি রয়েছে সেটি আসলে কতটুখানি পরিপালিত হচ্ছে, এবং এই আচরণবিধি কোথাও লঙ্ঘিত হচ্ছে কিনা সেসব বিষয়ে একটু জানতে চাই আপনার কাছে। আচরণবিধির ক্ষেত্রে আসলে আপনারা দেখবেন যে বিশেষ করে বড় দল বিএনপি যিনি আছেন ডক্টর সালাউদ্দিন বাবু সাহেব, উনি কিন্তু একাধিক প্রোগ্রামে ওনার দাওয়াতপত্র আমরা দেখেছি উনি গিয়েছিল, স্কুল এবং মাদ্রাসাতে প্রোগ্রাম করছেন। কাজে এটা কিন্তু সরাসরি হচ্ছে আচরণবিধি লঙ্ঘন। এই বিষয়টা আমরা বিভিন্ন জায়গায় বলেছি। আশা করি প্রশাসন এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন। আমরা ছোট দল হলে এতক্ষণে কিন্তু 2-3টা শোকজ নোটিশ হয়ে যেত। আমরা এটা দেখতে চাই যে ইলেকশন কমিশন সালাউদ্দিন বাবু সাহেবকে অন্তত 1টি অথবা 2টি শোকজ নোটিশ করে দিয়েছেন। উনি কিন্তু কমপক্ষে 3টি প্রোগ্রামে দেখেছি, মাদ্রাসা এবং 2টি স্কুলে উনি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন। এই নিয়ে কি আপনারা রিটার্নিং কর্মকর্তা বা কারো কাছে কোনো অভিযোগ করেছেন অফিসিয়ালি? হ্যাঁ, রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে অফিসিয়ালি। এখন তারা পদক্ষেপ নেওয়া হয় কিনা, ওরালি জানা হয়েছে, লিখিতভাবে না। তাদের পদক্ষেপটা দেখার বিষয়, এবং আপনাদের মাধ্যমে আমি ফর্মালি ওরালি জানালাম মিডিয়ার মাধ্যমে। আমি দেখতে চাই সালাউদ্দিন বাবু সাহেবকে রিটার্নিং অফিসাররা ভোটের পরিবেশ কেমন রয়েছে সংক্ষেপে বলবেন? খুবই ভালো, ভোটের পরিবেশ খুবই ভালো, দারুণ উৎসবমুখর পরিবেশে আমরা প্রচার করছি। আমরা আশা রাখি। জি, অনেক ধন্যবাদ। আমরা এখন একটু কথা বলবো অ্যাডভোকেট শওকত হোসেন, তিনি গণ অধিকার পরিষদের প্রাক মার্কা প্রতীকে সাভারে লড়ছেন। স্বাগত আপনাকে এখন টিভিতে, নিশ্চয়ই ভালো আছেন। জানতে চাই ভোটের মাঠে সারা কেমন পাচ্ছেন, এবং কোথাও আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে কিনা, এবং আচরণবিধি নিয়ে আপনার কোনো বক্তব্য রয়েছে কিনা? আলহামদুলিল্লাহ, আমরা ভোটের মাঠে আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া পাচ্ছি, এবং আমরা তৃণমূলের প্রান্তিক লেভেলের সকল মানুষের কাছে যাচ্ছি। সবাই ইয়ং জেনারেশনকে, অর্থাৎ তরুণ প্রজন্মকে খুবই ভালোভাবে রিসিভ করছে, এবং তারা আশ্বাস দিচ্ছে যে আমাদেরকে ভোট দিবে ইনশাল্লাহ। এবং আরেকটি কথা, কি আচরণবিধির কথা যে ব্যাপারটা আপনি বললেন, যে বড় দল হিসাবে দিলশান আপারুল আপা যে কথাটি বললেন, যে বিএনপি কয়েকটি ব্যাপারে আমি দেখেছি আচরণবিধি লঙ্ঘন করতেছে। আমরা এখনো দেখতেছি অনেক পোস্টার, রঙিন পোস্টার, ব্যানার এখনো বিভিন্ন জায়গায় ঝুলে আছে। এটা তারা এখনো অপসারণ করেনি। পাশাপাশি বিভিন্ন জায়গায় হুন্ডার শোডাউন, অর্থাৎ মোটরসাইকেলের যে শোডাউন গুলো, এই শোডাউন গুলো তারা বিভিন্ন জায়গায় দিচ্ছে। পাশাপাশি যে বিভিন্ন স্কুলগুলোতে, অর্থাৎ স্কুল কলেজগুলোতে যদি তারা প্রধান অতিথি হিসেবে ওইখানে সুযোগ পায়, তাহলে সুযোগের সমতা থাকছে না। অন্যান্য যারা দল আছে, আমরা যদি একটা স্কুলের এভাবে প্রধান অতিথি হতে যাই, সেক্ষেত্রে দেখবেন কত বাধা নিষেধ শুরু হয়ে যাবে। কিন্তু তাদের ক্ষেত্রে তারা যে কোনো ভাবে ম্যানেজ করে ওইখানে প্রধান অতিথি হচ্ছে এবং অনুষ্ঠান করতেছে। এটা সরাসরি আচরণবিধি লঙ্ঘন, এবং এরকম ভায়োলেশন যদি করে তাহলে সুযোগের সমতা কখনোই থাকবে না, এবং মানুষের ওই দৃষ্টি ওদিকেই চলে যাবে যে তারা ক্ষমতাবান, তাদের বাহুবল আছে, তাদের শক্তি আছে, এবং মানুষ তখন ওই শক্তির পিছনে তখন ছুটতে শুরু করবে। আমরা চাই নির্বাচনটা একটা লেভেল প্লেইং ফিল্ড থাক, কেউ যেন এরকম আচরণবিধি লঙ্ঘন করতে না পারে। এবং আমরা ছোট দল বলবো না আমরা, কারণ মানুষ সম্পৃক্ততা যেখানে বেশি সেটাই বড় দল। পুরান দল হলেই সে বড় হবে, এটা এমনটা আমি মেনে নেই না, কখনো এটা মানি না। আমি মানি মানুষের জনসম্পৃক্ততা কোথায়। আমি দেখতেছি ইনশাল্লাহ আমাদের দল পরে যদিও হয়ে থাকে, আমাদের দলের নিবন্ধন পরে হয়ে থাকলেও আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া আছে, এবং সাভার আশুলিয়াতে আমাদের দল গণ অধিকার পরিষদ ডাক মার্কায় বিপুল ভোটে জয়ী হবে বলে আমি বিশ্বাস করি। হুমায়ুন কবির, আপনাকে আপনার মাধ্যমে এই আপনার সঙ্গে থাকা অতিথিদের ধন্যবাদ, এবং আপনাকেও ধন্যবাদ এই আচরণবিধি নিয়ে এই তৃণমূলের যারা প্রার্থী আছে তাদের মনোভাব জানানোর জন্য। দর্শক, এই পর্যায়ে যেতে হচ্ছে আরেকটি বিরতিতে, সঙ্গে থাকুন আপনিও। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আমরা আজকে কথা বলছি প্রার্থীদের আচরণ নিয়ে, এবং ভোটের ট্রেন এই পর্যায়ে আমরা এই বিষয়টিকে নিয়ে যেতে চাই ফরিদপুরে আমাদের সহকর্মী মফিজুর রহমান শিপনের কাছে। শিপন, দেখতে পাচ্ছি যে আপনার সঙ্গে স্থানীয় নেতৃবৃন্দ আছে, আপনার মাধ্যমে জানতে চাই যে আচরণবিধি যে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, এগুলো আসলে কীরকমভাবে মানা হচ্ছে, এবং এই যে যারা নেতারা আছেন তারা আচরণবিধি নিয়ে কী বলছেন? ধন্যবাদ। শুরু করছি ভোটের ট্রেন ফরিদপুর থেকে। আমার ডান পাশে রয়েছে জেলা বিএনপির যুগ্ম সদস্য সচিব জনাব একে কিবরিয়া স্বপন, এবং আমার বাম পাশে রয়েছে জামাতের পৌর আমির এহসানুল মাহবুব রুবেল। আমি প্রথমেই জেলা বিএনপির যিনি নেতা আছে তার কাছে জানতে চাই যে নির্বাচন সামনে
12 তারিখে হবে এবং এই নির্বাচন কেন্দ্র করে প্রার্থীরা বিভিন্ন জায়গায় ভোট চেয়ে বেড়াচ্ছে। তো নানান ভাবে কিন্তু অভিযোগ আসছে বিভিন্ন পক্ষ থেকে। বিএনপির পক্ষ থেকেও আসছে, আবার জামাতের পক্ষ থেকে আসছে, আবার অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকেও আসছে যে আচরণবিধি নিয়ে প্রার্থীরা বা বড় দলের নেতারা বিভিন্ন রকমের নিয়ম লঙ্ঘন করছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? দেখেন, দীর্ঘ সংগ্রাম এবং আত্মত্যাগের বিনিময়ে এই কাঙ্ক্ষিত নির্বাচন হতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারিতে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রত্যেকেই যার যার অবস্থান থেকে প্রচারণায় অংশ নিচ্ছে এবং আমি মনে করি যে যারা এইবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা সকলেই দীর্ঘ লড়াই সংগ্রামের সহযোগী। আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যেই রাজনৈতিক সদ্ভাব রয়েছে এবং আমরা আমাদের জোট এবং দলের পক্ষ থেকে আমাদের নির্বাচন প্রচারণা করছি। আপনি যদি বলেন যে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আমাদের প্রার্থীর বিপক্ষে আমাদের রিটার্নিং অফিসার বলেন, সহকারী রিটার্নিং অফিসার বলেন, কোনো তরফ থেকেই আমাদের প্রার্থীর বিপক্ষে কোনো আচরণবিধি ভঙ্গের কোনো অভিযোগ আমার কাছে আসেনি। আমি একটি দলের সদস্য সচিব প্লাস আমি আমাদের যে প্রার্থী ধানেশের প্রার্থীরও আমি প্রধান এজেন্ট। সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের প্রার্থী এখন পর্যন্ত এবং আমাদের দল এখন পর্যন্ত এমন কোনো আচরণ করেনি যেটা আচরণবিধি লঙ্ঘন, এবং আমরা এখন পর্যন্ত এরকম কোনো আচরণবিধি লঙ্ঘনের তেমন কোনো গুরুতর অভিযোগও আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছ থেকে পাই। রাজনীতির ময়দানে আমাদের আদর্শ উদ্দেশ্য ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা সকলেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেহেতু দীর্ঘ সংগ্রামে ছিলাম এবং এই নির্বাচনটা একটা সংগ্রামীর অংশ, আমরা মনে করি যে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমান সুযোগ নিয়ে সবার জন্য সমান সুযোগ গ্রহণ করে সকলেই নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করুক। ধন্যবাদ আপনাকে। আমরা এখন যেতে চাই যিনি জামাতের পৌর শাখার আমির রয়েছে তার কাছে। একই প্রশ্ন আপনাকে করতে চাই যে আমরা কিন্তু বলমারি বলেন, নগরকান্দা বলেন, অন্যান্য জায়গায় আপনাদের যে জোটের প্রার্থী রয়েছে বা আপনাদের প্রার্থী রয়েছে তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ আসছে, তার কর্মী সমর্থকরা কিন্তু প্রভাব বিস্তার করছে, কোথাও বিকাশের নাম্বার সংগ্রহ করা হচ্ছে, এটা হচ্ছে অভিযোগ কিন্তু আপনাদের প্রার্থীদের বিরুদ্ধে করা হচ্ছে। তো এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? আপনারা জানেন যে দীর্ঘ 15.5 বছর পরে বাংলাদেশে একটি ভোটের উৎসব শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় ফরিদপুর সদর 3 আসনেও নির্বাচনী উৎসব আমেজ বয়ে যাচ্ছে। আমরা যারা এখানে আছি আমাদের ফরিদপুরের বিশেষ করে সদর 3 আসনে আমরা একসঙ্গে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি। আমাদের প্রত্যেক রাজনৈতিক দলের ভিতরে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। তো এই জন্য আমাদের ফরিদপুরে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি উল্লেখ করার মতো। আর যে অভিযোগগুলো এসেছে আমাদের ফরিদপুর সদরে বিশেষ করে আমরা এখনো এই ধরনের কোনো অভিযোগ আমাদের ব্যাপারে পাইনি। তবে আমরা যেটা লক্ষ্য করছি ফরিদপুরে আচরণবিধি মানার ক্ষেত্রে যে প্রার্থীরা রয়েছেন, বিশেষ করে আমাদের দীর্ঘদিনের সহযোগীরা এবং অন্যান্য যে প্রার্থীরা আছেন, কিছু কিছু বিষয় আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে। যেমন আপনারা জানেন যে আচরণবিধিতে পিবিসির ব্যবহার নিষিদ্ধ থাকলে সত্ত্বেও আপনারা দেখবেন যে পুরো শহরেই পিবিসির ব্যানার এবং প্রত্যেকটা ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে একটা অফিস থাকার বিধান থাকা সত্ত্বেও মানে একের অধিক কোনো কোনো জায়গায় 5টি 8টি অফিস পরিচালিত হচ্ছে। তো এগুলো নির্বাচনে আমরা কোনো অভিযোগ করছি না। তবে আমরা আশা করব যে যে পরিবেশ এখন আছে সবাই যদি আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করি, দীর্ঘদিন পরে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ধন্যবাদ আপনাকে। আমি উভয় রাজনৈতিক বড় দলের কাছে বলতে চাই যে সাধারণ মানুষ কিন্তু চায় যে ভালো একটা নির্বাচন হোক এবং শান্তিপূর্ণভাবে পরিবেশ বজায় থাকুক, যার মধ্য দিয়ে একটি সুন্দর একটি সরকার আসবে এমনটি প্রত্যাশা করে ফরিদপুরের 4টি সংসদীয় আসনের সাধারণ ভোটাররা। তো এ ছিল ফরিদপুরের ভোট ট্রেনের খবর। জি শিপন, দারুণ আলোচনা হয়েছে, ধন্যবাদ আপনাকে এবং একই সঙ্গে ধন্যবাদ আপনার সঙ্গে থাকা বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দকে। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাকেও।